টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে 14 গ্রাম ও নাঙ্গলকোটে শতাধিক গ্রাম প্লাবিত। হাঁস মার্কা গরু ছাগল সব বুলেলে বাপের বাড়ি চলে যাচ্ছি। জনগণের পাশে আমরা আছি। আমরা আমাদের সরকারি সাহায্য নিয়ে যথাসাধ্য চেষ্টা করব। নোয়াখালীতে পানিবন্দী লক্ষাধিক মানুষ, দেখা দিয়েছে খাদ্য সংকট। ঘর থেকে বাইরের কোনো রাস্তা নাই, একারে ফাঁকা রাস্তার উপরে পানি। বৃষ্টির পানি আঙ্গ বাড়ি ঘর ব্যাগ ডুবে গেছে। কয়েকশো কোটি টাকার মাছ আছে সেনবাগ থানার ভিতরে, সব এখন বর্তমানে বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা ইউনিয়নবাসীকে কোনো রকম সহযোগিতা করতে পারছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন। সালাউদ্দিন কাদেরের রায়ের ব্যাপারে আদালতের উপর চাপ সৃষ্টির অভিযোগ আসামি পক্ষের, নাকচ করে মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডাক্তার জাফর উল্লাহর অর্থদণ্ড বাতিল, ভবিষ্যতের জন্য সতর্ক করলেন ট্রাইব্যুনাল। দেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় অনেক ক্ষেত্রে কাজ করে ব্যক্তি স্বার্থ, মন্তব্য মানবাধিকার কর্মীদের। অভিযোগপত্র না দেয়ায় বাড়ছে বিচারহীনতার সংস্কৃতি, মত বিশ্লেষকদের। এবং নয়াদিল্লির পালাম বিমানবন্দরে আব্দুল কালামের মরদেহ গ্রহণ করলেন প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদী। নিজ রাজ্য তামিলনাড়ুতে নেওয়া হবে বিকেলে। সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন 2015 উদ্বোধন করে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে 2041 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। এক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। কেন্দ্র থেকে নেওয়া সরকারের সিদ্ধান্ত তৃণমূলে বাস্তবায়নে মূল ভূমিকা জেলা প্রশাসনের। তাই সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয়, জেলা প্রশাসক সম্মেলনে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 দফা নির্দেশনায় প্রাধান্য পায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা তৈরি, নারী ও শিশুর অধিকার রক্ষা, সার, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার মতো বিষয়গুলো। ব্যাপক সংস্কারের লক্ষ্যে 20 বছর মেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে রুটিন কাজের বাইরে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে নতুন নতুন কৌশল গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক সমস্যার থেকেও মনুষ্য সৃষ্ট সমস্যা আরো কঠিন ছিল, সেগুলি আপনারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন এবং সেখান থেকে দেশকে রক্ষা করেছেন। এটা সত্যি খুব দুর্ভাগ্যের যে জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ যেন কেউ করতে না পারে, এই ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে। মাদক আর মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বিভিন্ন জেলার সঙ্গে যেসব ছিটমহলগুলি যেটা আমাদের বাংলাদেশের ভাগে এসেছে, সেই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য ইতিমধ্যে বাজেটে 200 কোটি টাকা রাখা হয়েছে। আমরা যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে যে অর্জন, এটা সুফল যেন ওই অঞ্চলের মানুষগুলি পেতে পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। গত 6.5 বছরে মানব উন্নয়নের সূচকে বাংলাদেশের অগ্রগতিগুলো তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দেশে ধনী গরিবের আয় বৈষম্য কমেছে, তা আরো কমাতে হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা চাই যে আরো দ্রুত কাজ করে দেশকে উন্নত করে আমরা যেন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি। 2021 সালের আগেও যেন আমরা তা অর্জন করতে পারি,
সেই লক্ষ্য নিয়ে সকলকে কাজ করতে হবে। সম্মেলনের শুরুতে মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের 93% বাস্তবায়ন হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে আগামীকাল। রায়ের আগের দিন আসামিপক্ষ অভিযোগ করেছেন বিভিন্নভাবে আদালতের উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন আদালতের উপর কোনো চাপ নেই, বরং আসামির পরিবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে বুধবার। গত 7 জুলাই রায়ের এই দিন ধার্য করেন আপিল বিভাগ। তবে গত কয়েকদিন ধরে সাকা চৌধুরীর রায়কে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কার্যালয়ে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন রায়কে প্রভাবিত করতে বিভিন্নভাবে আদালতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আইনের ভাষা যেটাকে বলা হয় বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, এটা প্রমাণ করতে পারে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের আদালতের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম বক্তব্য এসেছে এবং গণজাগরণ মঞ্চ তারা রাস্তায় নেমেছে আসামির ফাঁসির দাবি। এমন অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন আদালতের উপর কোনো চাপ নেই, তবে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে শুরু থেকেই অপপ্রচারে লিপ্ত রয়েছে আসামির পরিবার। যুদ্ধাপরাধীদের বিচার বা তাদের ফাঁসি চাওয়া এইগুলো ব্যাপার নতুন কিছু না। সব কয়জন যুদ্ধাপরাধীদের ব্যাপারেই এই দাবি উঠেছে, বাইরের কোনো চাপ থাকার প্রশ্নই ওঠে না। এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন রকম অপকৌশল গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বুধবারের রায়েও সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। স্বাধীনতার যারা সপক্ষের লোক এবং আপাময় জনসাধারণ প্রত্যাশা করি যে আমরা ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে দণ্ড দিয়েছে সেটা বহাল থাকবে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন সহ মানবতাবিরোধী 9টি অপরাধ প্রমাণিত হয় 2013 সালের 1 অক্টোবর তৎকালীন মুসলিম লীগ নেতা ও বর্তমানে বিএনপির প্রভাবশালী এই নেতাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় বহাল এবং ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আশা প্রকাশ করে বলেন সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবেন। মানববন্ধনে ঢাকা মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এদিকে একই দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। বিচারক মণ্ডলীর কাছে আমাদের আবেদন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের পক্ষ থেকে সর্বোপরি আমাদের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে নিয়মিত আবেদন থাকবে, তিনি দোষী প্রমাণিত হয়ে থাকলে ওই কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন রকম শাস্তি দেশবাসী মেনে নেবে না। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মঞ্জুর ও ভবিষ্যতের জন্য সতর্ক করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহকে ট্রাইব্যুনালে দেয়া অর্থদণ্ড বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আদেশ দেন। গত 10 জুন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার সাজা নিয়ে 23 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দেওয়ার ঘটনায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে 1 ঘণ্টার কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর্থিক জরিমানার রায়ের বিরুদ্ধে গত 16 জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন জাফরুল্লাহ। এরপরই আজ এই আদেশ দেওয়া হলো। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আদালতের প্রতি শ্রদ্ধা পোষণ করে, এবং আগামীতে এই ধরনের কোন রকম কর্মকাণ্ড তার দ্বারা হবে না এটা বলায় কোর্ট আশ্বস্ত হয়ে ক্ষমা করেছেন এবং দণ্ডাদেশ বাতিল করেছেন। বন্যা পরিস্থিতির খবর।
গত কদিনের টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে জেলার 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার 16টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, 2 উপজেলার জন্য 75 মেট্রিক টন চাল ও নগদ 1.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা 14 গ্রামের আলকরা গুণবতী সহ 9টি ইউনিয়ন এবং নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, মোকরা, রায়কোট সহ 60টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘর ও উঠানে কোমর পর্যন্ত পানি উঠায় চুলায় রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। স্থানীয় ইউপি সদস্য জানান, নাঙ্গলকোট উপজেলায় স্কুল, কলেজ, বাড়িঘর, রাস্তাঘাট সব পানিতে তলিয়ে গেছে। ঘরে পানি উঠছে, হাঁস মার্কা গরু ছাগল সব বুলেলে বাপের বাড়ি চলে যাচ্ছি। দুটা শিশু পানিতে ডুবে মারা গেছে, একটা সাফে কাটা, একটা পানিতে ডুবে। রাজনীতির লোকেরা কেউ আসেও নাই, কিছু দেও নাই। এই অবস্থায় বন্যার্তদের সাহায্যার্থে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে চাল ও নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণের মাধ্যমে এটা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা চিঠি দিয়েছি। জনগণের পাশে আমরা আছি। আমরা আমাদের সরকারি সাহায্য নিয়ে যথাসাধ্য চেষ্টা করব। 14 গ্রামের 12টি ইউনিয়নে প্রায় 5 লাখ মানুষ বাস করেন। অন্যদিকে নাঙ্গলকোটের 13টি ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 3 লাখ। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর সেনবাগের 9টি ইউনিয়ন ও একটি পৌর এলাকা সহ প্রায় 110টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সহায়তা দুর্গত এলাকায় পৌঁছায়নি। তবে জেলা প্রশাসকের কাছে সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে নোয়াখালীর সেনবাগের সড়কগুলো এখন 4 থেকে 5 ফুট পানির নিচে। কেশারপাড় ও ছাতারপাইয়া ইউনিয়নে ভেঙে পড়েছে যোগাযোগ ও স্যানিটেশন ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ছাতারপাইয়া, বসন্তপুর, সিলেটি, লেম্বাটনা, বীরেনপুর, এই সব জায়গা সব এলাকা ডুবে গেছে। বৃষ্টির পানি আঙ্গ বাড়িঘর ব্যাগ ডুবে গেছে, ফাঁকঘর, বড়ঘর ব্যাগ ডুবে গেছে। 100 কোটি টাকার মাছ আছে সেনবাগ থানার ভিতরে, সব এখন বর্তমানে বিলীন হয়ে গেছে। সাইরেন ঘরের আড়া বেড়া ব্যাগ চলাই বলাই গেছে। আমার 3টা গরু আছে, বাড়ি মানে ঘর থেকে বাইরের কোনো রাস্তা নাই, কোনো ঘাসও দিতে পারতেছি না। ছাতারপাইয়া বা বসন্তপুর হইতে বিরামপুর পর্যন্ত পানি, একেবারে ফাঁকা রাস্তার উপরে পানি। বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি এলাকাবাসী। আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে আমরা সহযোগিতার জন্য বলেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা ইউনিয়নবাসীকে কোনো রকম সহযোগিতা করতে পারছি না। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমরা সাহায্যের জন্য জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আমরা চিঠি লিখেছি। আশা করছি আমরা হয়তো কিছু সাহায্য পাবো, তবে আরো সাহায্য দরকার। গত 24 ঘন্টায় 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে নোয়াখালীর আবহাওয়া অফিস। সময় সংবাদ, নোয়াখালী। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। দুপুরের সময় আরো থাকছে, রাজধানীর উত্তরা থেকে ভারপ্রাপ্ত আমির সহ 8 জেএমবি সদস্যকে আটক, বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদি বই জব্দ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের মরদেহ মেঘালয় থেকে দিল্লিতে নেওয়া হয়েছে। দুপুর 1টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে পৌঁছানোর পর 3 বাহিনীর প্রধান সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ সন্ধ্যায় এপিজে আব্দুল কালামের মরদেহ তার নিজ গ্রাম তামিলনাড়ুর রামেশ্বরমে নিয়ে যাওয়া হবে। সোমবার মেঘালয় রাজ্যের শিলং ইন্ডিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। বেথানি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা 7:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এপিজে আব্দুল কালাম। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ বিশ্ব নেতৃবৃন্দ।
রাষ্ট্রপতি, বিজ্ঞানী, লেখক কি ছিলেন না এপিজে আব্দুল কালাম। বহুমুখী প্রতিভার অধিকারী এ মানুষটি তার জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। শেষ পর্যন্ত সেই বক্তৃতা দিতে দিতেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তামিলনাড়ুর রামেশ্বরমে 1931 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেন মিসাইল ম্যান খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ছোট শহরের এক মৎস্যজীবী পরিবারে চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নিলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। খাবার জোটাতে এবং পরিবারকে সহায়তা করতে মাত্র 8 বছর বয়সেই খবরের কাগজ বিক্রি করা শুরু করতে হয়েছিল তাকে। যুদ্ধবিমানের পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছিলেন রকেট বিজ্ঞানী। বিমান প্রকৌশলে পড়াশোনা করে ভারতের প্রথম মহাকাশযান তৈরিতে মুখ্য ভূমিকা রাখেন আব্দুল কালাম। এই মহাকাশযানের সাহায্যেই 1980 সালে ভারত তার প্রথম ক্ষেপণাস্ত্র রোহিণী উৎক্ষেপণ করে। 1998 সালে ভারতের পোরখান 2 পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পেছনেও প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি। ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার জন্য যিনি নিরলস চেষ্টা চালিয়ে গেছেন, পরে তিনিই আবার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পক্ষে প্রচারণায় যুক্ত হন। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন ভারতের তৃতীয় মুসলমান রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে আব্দুল কালাম ছিলেন অবিবাহিত। এত প্রতিভা, এত খ্যাতির অধিকারী হয়েও খুব সহজ সরল, অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি। ইন্ডিয়া 2020, মিশন ইন্ডিয়া, মাই জার্নি, টার্নিং পয়েন্ট, ইগনাইটেড মাইন্ড তার উল্লেখযোগ্য রচনা। আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার তার লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে। প্রকাশিত হবার পর বইটির 10 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। দেশের অগ্রগতিতে অসামান্য অবদানের কারণে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন ছাড়াও পদ্মভূষণ ও পদ্মবিভূষণ খেতাবেও ভূষিত করা হয় তাকে। এপিজে আব্দুল কালাম একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। সবশেষ 2014 সালে ঢাকা সফরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে দুটি কারণে বাংলাদেশকে ভালো লাগার কথা জানান তিনি। প্রথমত, নদীমাতৃক বাংলাদেশের বিস্তৃত জলরাশি, দ্বিতীয়ত উন্নত পোশাক শিল্প। এই দুটি এদেশকে ভালো লাগার কারণ বলে উল্লেখ করেন আব্দুল কালাম। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ভারপ্রাপ্ত আমির ফাহিম সহ 8 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই এবং বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। ময়মনসিংহে ত্রিশালের আসামি ছিনতাই সহ বিভিন্ন বিষয় নিয়ে 8 জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলেও জানা গেছে। জেএমবির আমির জেলখানার থাকার কারণে বিভিন্ন সময় সমন্বয়কের কাজ করেছে। তার ছেলে আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি জেএমবির এই অংশের সমন্বয়ক হিসেবে কাজ করছিল। এরা মূলত ইসলামিক স্টেটের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিল। উগ্র প্রশিক্ষণ ভিডিও, অন্য কোনো ভিডিও ক্লিপ আছে, এগুলো ডাউনলোড করে অন্যান্যদেরকে এগুলো সরবরাহ করে। রাজধানীর খিলক্ষেতের মস্তুল গ্রামে কিশোর নাজিম হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় 15 থেকে 20 জন ব্যক্তি। এ ঘটনায় 4 জন গ্রেফতার হলেও সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ 23 জুলাই শরীফ নামে আরেকজনকে গ্রেফতারের পর তদন্তকারী সংস্থা সিআইডি আশা করছে বাকি অপরাধীরাও অল্প কয়েকদিনের মধ্যেই ধরা পড়বে। তাফসির বাবুর রিপোর্ট। কিশোর নাজিম হত্যায় 15 থেকে 20 জন ব্যক্তি সরাসরি অংশ নিলেও এ ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন মস্তুল গ্রামের আরও অনেকেই। তবে হত্যাকাণ্ডের পরপরই 18 এপ্রিল নাজিমের বাবা খিলক্ষেত থানায় মামলা করেন 7 জনের নাম উল্লেখ করে। এর মধ্যে 3 জনকে পুলিশ গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে তখন থমকে যায় মামলার কার্যক্রম। ধরাছোঁয়ার বাইরে থেকে যান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিরা। মামলাটা যেন একটু আগায়, আমার আসামি ওই পর্যন্ত আর ধরা খায় না। মনে হন একজন আসামি ধরছি, আসামি এই পর্যন্ত চূড়ান্ত আসামি যেটি ভিডিওতে আছে এরা একটাও ধরা খায় নাই। মাসখানেক আগে মামলাটি হস্তান্তর হয় সিআইডির কাছে। এর মধ্যেই খুনের ভিডিও প্রকাশের পর গতি পায় তদন্ত কাজ। সর্বশেষ 23 জুলাই আরও একজনকে গ্রেফতার করে সিআইডি। সংস্থাটি বলছে এই মামলায় তালিকার বাইরে থাকা আরও অন্তত 10 জন অপরাধীকে শনাক্ত করেছেন তারা। আইডেন্টিফাইড হয়ে গেছে মোর দেন 10।
কিন্তু আমি তাদের নামগুলো এই মুহূর্তে বলতে চাইতেছি। সিআইডির এই কর্মকর্তা বলছেন হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ থাকায় অপরাধ প্রমাণ সহজ হবে। দ্রুত বাকি অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে একটি বিশেষ টিম। অপরাধী ধরা পড়লেই দেয়া হবে চার্জশিট। সব মিলিয়ে সময় লাগতে পারে 15 থেকে 20 দিন। তথ্য উদ্ঘাটন শেষ, শুধুমাত্র আসামি গ্রেফতারের বিষয়টা এখনো পেন্ডিং আছে। সব আসামিদেরকে আমরা গ্রেফতার করতে পারিনি। এই আসামি গ্রেফতার করার জন্য আমি ইতিমধ্যে একটা টিম গঠন করে ফেলেছি এবং সেই টিম ফিল্ডে ইতিমধ্যে কাজ করতেছে। আমার বিশ্বাস আগামী মাসের মাঝামাঝির মধ্যেই এই মামলার তদন্ত সমাপ্ত হবে এবং আমরা চার্জশিটের মাধ্যমে আমরা নিষ্পত্তি করে দেব। সিআইডি বলছে মামলার তদন্তে নতুন অপরাধীদের নাম ও তথ্য আসায় খিলক্ষেত ও রূপগঞ্জ থানার মামলা দুটিকে এক করে তদন্ত কাজ এগিয়ে নিতে চান তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বেড়ে গেছে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। এসব ঘটনার পেছনে আপাতদৃষ্টিতে মানুষের আক্রোশ কাজ করলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে অনেক ঘটনার পেছনে রয়েছে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করা। আর অধিকাংশ ঘটনায় পুলিশ অভিযোগপত্র না দিয়ে শুধুমাত্র চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় দেশে বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এহসান জুয়েলের রিপোর্ট। 2011 সালের 27 জুলাই নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিরীহ কিশোর মিলনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ তাদের গাড়িতে করে এনে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেয় মিলনকে। একই বছর শবে বরাতের রাত বেড়াতে বের হওয়া রাজধানীর 6 স্কুল ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় সাভারের আমিন বাজারে। আর সম্প্রতি সিলেটে শিশু রাজন আর রাজধানীতে কিশোর নাজিম হত্যাকাণ্ড দেশব্যাপী আলোচিত। প্রতি বছর শতাধিক মানুষ শিকার হচ্ছেন এমন নিষ্ঠুরতার। এই বছরের জুন মাস পর্যন্ত মারা গেছেন 69 জন। সুনির্দিষ্ট যে ঘটনাগুলি কিছু কিছু ক্ষেত্রে আইনের প্রতি আস্থাহীনতার কারণে এসব ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই উদ্দেশ্য প্রণোদিত হত্যার পর সেটি চালিয়ে দেওয়া হয় গণপিটুনির নামে। সংখ্যা দিয়ে বিবেচনা করি আক্রোশের ঘটনা থেকে বেশি। শত্রুতামি উদ্ধার করার জন্য টুলস হিসাবে গণপিটুনিকে ব্যবহার করা হয়। শুধু ক্রাইম পরিসংখ্যান এই হিসাবে এটা দেখার কোনো অবকাশ নেই। সামাজিক যে মানসিকতা সেটা কোন পর্যায়ে আছে তার একটা চিত্র এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পারি। অভিযোগ রয়েছে মিলন হত্যার ঘটনায় সম্প্রতি পরিবারের সঙ্গে 5 লাখ টাকায় আপোস সপা করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন অধিকাংশ ঘটনায় পুলিশ অভিযোগপত্র নয়, শুধু চূড়ান্ত প্রতিবেদন দিয়েই কাজ শেষ করে। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় দোষীরা। এই ধরনের মামলায় চূড়ান্ত প্রতিবেদনই আমরা দিতে দেখি। চার্জশিটের সংখ্যা খুবই নগণ্য এবং চার্জশিট যেটি হয় সেটিও দোষে দুষ্ট থাকে। আমি পার পেয়ে যাব এই যে একটা ধারণা, যার ফলে ভিকটিম যে হলো সেই হয়তো ন্যায় বিচারের প্রত্যাশী ছিল, কিন্তু সে উল্টো এটার ভিকটিম হয়ে গেল। বিচারহীনতার সংস্কৃতি আর অস্থির সমাজ ব্যবস্থার ফলে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। সেটা থেকে বের হয়ে আসতে না পারলে সভ্যতার দাবি কতটুকু যৌক্তিকতা পায় সেই প্রশ্ন বিশিষ্টজনদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নাটোরে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল এখন সিংড়া উপজেলার শাওয়েল গ্রাম। নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও গ্রামবাসী। এদিকে এই ঘটনায় আটক মোবারক হোসেন ও মিঠুকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করেছে পুলিশ। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছরের ফুটফুটে সন্তানের মুক্তি ভেবে বারবার মূর্ছা যাচ্ছেন নির্যাতিতার মা। স্কুল থেকে ফিরে যে শিশুটির মায়ের হাতে ভাত খাওয়ার কথা ছিল সেই এখন পড়ে আছে হাসপাতালের মর্গে। স্বজনদের অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে সোমবার দুপুরে ফুফাতো ভাই মোবারক ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে ইয়ারপুর স্লুইস গেট এলাকায় আমবাগানে মোবারক ও তার বন্ধু মিঠু ধর্ষণের পর হত্যা করে তাকে। আমার চালে স্কুলে রাখে লিয়া যায় মারিছে রে। আমার মেয়েকে যে স্কুল থেকে নিয়ে নির্যাতন করলো, আর আমি বিচার চাই, ফাঁসি চাই। শিশুটির মৃত্যুর পর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। বাংলাদেশের কোন জায়গায় যেন এরকম ঘটনা না ঘটে, এরকম একটা নিষ্পাপ মেয়েকে এরকম নির্যাতন করা হয়েছে, আমরা এর ফাঁসি চাই। এলাকাবাসীর দাবি এদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এটাই এলাকাবাসী কামনা করে। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে মেয়েটিকে রেপ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তো আমরা লাশটির হত্যা সংক্রান্ত সঠিক তথ্য জানার জন্য পোস্টমর্টমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছি। এই সংক্রান্তে আমাদের প্রধান সাসপেক্ট
মোবারক হোসেন কালু, তাকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্তের পর শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, নাটোর। আবারও বন্যা পরিস্থিতির খবর। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলার বেশ কিছু অঞ্চল। পাহাড়ি ঢলে গতকাল রাতে পানিতে ডুবে মারা গেছে এক শিশু সহ 3 জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও এক শিশু। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে চকরিয়ার মানিকপুর এবং রামুর রাজারকুল ও চাকমারকুল সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পুলিশ জানিয়েছে, এতে গতকাল বাকখালী নদীতে ভেসে যায় রাজারকুলের নুরুল ইসলাম, 3 বছরের শিশু সানম ও 2 বছরের শিশু আফসার। পরে স্থানীয়রা 2 জনের মৃতদেহ উদ্ধার করে, তবে এখন পর্যন্ত আফসারকে পাওয়া যায়নি। অপরদিকে চকরিয়ার বড়ঝিরি পার হওয়ার সময় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। অবিরাম বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর ছোট নদীর তীরবর্তী সদর ও দাগনভূঞা উপজেলার 48টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব গ্রামের মানুষের জীবনযাত্রা। পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। বসতবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি, ভেসে গেছে শত শত পুকুর ও ঘেরের মাছ, উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগ, এই সীমাহীন দুর্ভোগের মাঝেও স্থানীয় প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, বানভাসী মানুষের সাহায্যার্থে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। পানি উঠছে, থাকার মতো অবস্থা নাই, ছেলে মেলে এখানে গরু ছাগল যা ছিল সব শেষ। শুধু এখন আমরা জানি বাচ্চারও কোনো পৌঁছাইয়েন না, কোনো সাহায্য সেবা কিছু হয়নি। রাস্তাঘাটের যে পরিস্থিতি হয়েছে, যে আমরা চলাফেরা করব হাঁটুম, এটার কোনো পরিস্থিতি ভয়াবহ। যে গাড়ি চলাচল তো যাই বন্ধ, রিক্সা চলাচল পর্যন্ত করতে পারতেছে না। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমরা প্রশাসনের কাছে বিনীত নিবেদন করছি এদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে এবং যতদিন পর্যন্ত এই ত্রাণ সামগ্রী সরবরাহের প্রয়োজন হয় আমরা সেই পরিমাণ ত্রাণ সামগ্রী সরবরাহ করব এবং আমরা এই বিষয়ে তৎপর রয়েছি। এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে জেলায়। গত 5 দিনের টানা বর্ষণের পর আজ বান্দরবান কেরানীঘাট এলাকায় পানি কিছুটা কমায়। সকালে জেলা শহর থেকে সারা দেশে সীমিত আকারে যানবাহন চলতে শুরু করেছে। এদিকে সদর, লামা, আলীকদম, নাক্ষংছড়ি ও থানচি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন, তবে এখনো পানিবন্দী আছেন অনেক এলাকার মানুষ। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আবহাওয়া খারাপ হয়, গভীর সমুদ্র এখন উত্তাল, তাই ট্রলার ডুবির ভয়ে বরগুনার অধিকাংশ জেলে মাছ না ধরেই ঘাটে ফিরছেন। আর মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিয়েছে সমুদ্র উপকূলের ছোট নদীতে। এতে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। তবে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এখন কোনো প্রভাব না পড়লেও এই অবস্থা চলতে থাকলে মাছ শূন্য হয়ে পড়বে পাইকারি বাজারও। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গভীর সমুদ্র থেকে এখন যে পরিমাণ ট্রলার ঘাটে ফিরেছে তাতে নোঙর করার কোনো সুযোগ পাচ্ছে না পাথরঘাটার এই মৎস্য অবতরণ কেন্দ্রে। আর একসাথে অধিকাংশ ট্রলার ঘাটে ফেরার একটাই কারণ, সমুদ্র উত্তাল। ঘাটে ট্রলারের কমতি না থাকলেও পর্যাপ্ত মাছ নেই। প্রতিটি ট্রলারই 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে মাছ ধরার জন্য সমুদ্রে গেলেও ফিরেছে লোকসানের মুখে। 2 দিন নদী ছিলাম, কিন্তু এমন জ্বর শুরু হয়েছে আমাদের জীবন রক্ষার জন্য আমরা টাকা পয়সার দিন চাই নাই, মাছের দিকে চাই নাই, আমরা কুলে চলে আসছি। জাল মারা যায় না, তুবনে বোট রাখা যায় না, গ্রাভে দিয়ে ওই জন্য উঠে দিতেছে। মাছ যা পাইছি এতে আমাকে চালান আসবে না, চালান এখনো আইতে আমাকে প্রায় 1-1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার মতো আমাকে টানে আছে এখনো। তবে ট্রলার প্রতি মাছের পরিমাণ কম থাকলেও একসাথে অধিকাংশ ট্রলার ঘাটে আসায় মাছ বেচা কেনায় কমতি নেই অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে। তবে ইলিশের মৌসুম হলেও ইলিশের চেয়ে অন্যান্য মাছের সরবরাহ বেশি। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া দ্রুত ভালো না হলে কয়েকদিনের মধ্যেই মাছ শূন্য হয়ে পড়বে পাইকারি বাজার। এতে মাছের দাম 2 থেকে 3 গুণ বেড়ে যেতে পারে বলে মনে করেন তারা। ট্রলার বাইরে গেলে 2 দিন পর আর মাছ থাকবে না, ইলিশ কম,
বাজে মাছ বেশি আমাদের। লোকাল মাছ যা হবে তাতে চাহিদা পূরণ হবে না, মাছ আমদানি কম হলেই দাম বেড়ে যাবে। এ অবস্থায় সমুদ্র থেকে জেলে ও ট্রলার মালিকরা পুঁজি হারিয়ে ফেরায় পরবর্তীতে মাছ ধরতে যেতে ধার দেনা করতে হবে বলে দাবি ট্রলার মালিক সমিতির এই নেতার। একটা 10টা 20টা 25টা 50টা এরকম মাছ পেয়েছে, তো এখন সামনে কিভাবে যাবে, মানে ফিরে এসে যে সাগরে যাবে এই চিন্তায় বিভিন্ন জায়গায় দেন দর করতেছে জেলেরা। আবহাওয়া দ্রুত অনুকূল না হলে বর্তমানে যে ইলিশ মন প্রতি 30,000 টাকায় বিক্রি হচ্ছে তা 80,000 টাকার উপরে উঠবে বলে আশঙ্কা আড়তদারদের। সময় সংবাদ, বরগুনা। অপরাজনীতি, সন্ত্রাস ও যুদ্ধাপরাধী মুক্ত রাজনৈতিক দল গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরাম আয়োজিত সেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানের সময় টিভির খান মোহাম্মদ রুমেল, চ্যানেল 24 এর রাশেদ নিজাম এবং ইটিভির হাসান মিসবাকে সেরা সাংবাদিকের পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গণমাধ্যমই পারে সমাজ ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে। যারা বাংলাদেশের রাষ্ট্রে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, ভিন্ন মত চর্চায় বিশ্বাস করে না, সেই সব অপশক্তি বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে, সম্প্রচারের অঙ্গন থেকে দূরে রাখতে হবে। জঙ্গিবাদের কথা বলেন, যুদ্ধ অপরাধীদের কথা বলেন, আগুন সন্ত্রাসীদের কথা বলেন, তাদেরকে সরকার কোনো ছাড় দিবে না। এটা গণমাধ্যমের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে। ঈদ পরবর্তী হাটে জমজমাট ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম চামড়ার মোকাম যশোরের রাজার হাট। হাটে প্রচুর চামড়া উঠলেও দাম পায়নি খুচরা বিক্রেতারা। তাদের চামড়া প্রতি 500 থেকে 800 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের পাশে যশোর শহরতলির রাজার হাটে বসে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার হাট। সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। যশোর ছাড়াও বৃহত্তর খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা এ হাটে চামড়া বেচাকেনা করেন। ঈদ পরবর্তী হাটে বেচাকেনা ছিল জমজমাট। পর্যাপ্ত চামড়া উঠলেও কাঙ্ক্ষিত মূল্য পায়নি ব্যবসায়ীরা। 90 থেকে 100 টাকা ফুট চামড়া কিনে তাদের বিক্রি করতে হয়েছে 70 থেকে 80 টাকা দরে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েন তারা। আমি সাতক্ষীরা থেকে আসছি, 150 পিস চামড়া নিয়ে প্রত্যেক পিসে 500-700 করে দাম কম। 2500 টাকা করে কিনে 2700 টাকা করে কিনে 1800 টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রতিটা মালে 700 লস খাইতেছি, 350 মাল লই আইছি আমি, এখন আমার নিলামে বেচতে যাইতেছি। লোন নিয়ে চামড়া কিনেছি, কেনার পরে আমাদের তো এখন 30,000 টাকা ঘাটতি। 50,000 টাকা ঘাটতি হবে। এখন আমি কি করে বাল বাচ্চা বাঁচাবো এবং আমার মহাজনের টাকা পরিশোধ করব। বেচা কেনার সাথে ট্যানারি মালিকদের সমন্বয়টা না থাকার কারণে আজকে বাজারের বিপর্যয়। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে তাই সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা। আন্তর্জাতিক বাজার কিছুটা কম হওয়ার কারণে আজকে কিন্তু রাজারহাটের চামড়ার দাম কিছুটা কম চলছে। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু ভারতের বাজারে এই চামড়ার মান দখল করে নেবে। এদিকে বাজারের এই অবস্থায় হাট ইজারাদাররাও রয়েছেন বিপাকে। বেচা কিনা তো নাই, প্রত্যেক ব্যবসায়ী লস খাবে এবং আমার যে ইজারার যে টাকা, এই টাকাটা ওঠার তো প্রশ্নই আসে না। ঈদ পরবর্তী হাটে প্রায় 5 কোটি টাকার চামড়া বিক্রি হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদার। সময় সংবাদ, যশোর। পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তির মধ্য দিয়ে তেহরান প্রমাণ করেছে যে তারা যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে প্রতিবেশী দেশগুলোর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। এদিকে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের চুক্তি আরব উপসাগরীয় দেশগুলোর স্থিতিশীলতার প্রতি কোনো হুমকি হয়ে দাঁড়াবে না বলে সৌদি প্রশাসনকে আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের প্রধান ফেদেরিকা মোঘেরিনি।
পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের পর মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূল ও আঞ্চলিক সৌহার্দ্য স্থাপনের প্রতি বিশেষ নজর দিচ্ছে ইরান প্রশাসন। এ লক্ষ্যে কাতার ও কুয়েতের পর সোমবার ইরাকের বাগদাদ সফরে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, মধ্যপ্রাচ্য ও বিশেষত আরব দেশগুলো পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে তা অমূলক। এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর মতো আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার ক্ষমতা অর্জন করেছি। পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করলে সন্ত্রাসবাদের মতো আতঙ্ক থেকে মুক্তি আমাদের আসবেই। জাভেদ জারিফের বক্তব্যের প্রতিফলন দেখা গেছে ইরানি প্রেসিডেন্ট রুহানির বক্তব্যেও। সোমবার ইরানের কুর্দিস্তানে এক জনসমাবেশে রুহানি বলেন, ইরান যুদ্ধবাজ নয়। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় ইরান বিশ্বকে জানিয়ে দিয়েছে আগ্রাসন, দখলদারিত্ব এবং অন্য দেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করার ইচ্ছা ইরানের নেই। তবে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরান সর্বশক্তি দিয়ে নিজের ভূখণ্ড রক্ষা করবে। ইরান বিষয়ে শুরু থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে সৌদি আরব। তবে এই চুক্তির বিষয়ে আরবদের সমর্থন প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সৌদি আরবের রিয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেন, একটি কার্যকর ও গ্রহণযোগ্য চুক্তির জন্যই এত সময় নিয়ে কাজ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ও জার্মানি। এই চুক্তির উদ্যোগ নেওয়ার শুরু থেকেই মধ্যপ্রাচ্যে ও আরব দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রতি সজাগ ছিল পশ্চিমা বিশ্ব। ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনের পরও সেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তারা। এদিকে পারমাণবিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচির ব্যবহার করতে পারবে ইরান, এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে 2টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে তারা। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহরে প্রায় $1000 কোটি বাজেটের এই প্রকল্প নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির আণবিক সংস্থা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। স্পেশাল অলিম্পিকের খবর। লস অ্যাঞ্জেলেসে স্পেশাল অলিম্পিকে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আসরের প্রথম দিনেই সোনা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। 100 মিটার ফ্রিস্টাইল সাঁতারে পারুল আক্তার সোনা জেতেন, আর 25 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে ব্রোঞ্জ জিতেছেন মুন্নি আক্তার। বরাবরই প্রতিবন্ধীদের এই প্রতিযোগিতায় দারুণ সফল বাংলাদেশ। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলার অ্যাথলেটরা। এতে সবার আগে বাংলাদেশের জন্য সুসংবাদ আনে বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেট পারুল। তিনি ফ্রিস্টাইল সাঁতারে সোনা এনে দেন। এছাড়া ছেলেদের ইভেন্টে 50 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জেতেন আরিফ রোহান। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। কন্ডিশন বিপরীত হলেও ঢাকা টেস্ট জিতে সিরিজ জিততে চায় দক্ষিণ আফ্রিকা। এজন্য প্রোটিয়াদের তুরুপের তাস পেসার ডেল স্টেইন, এমন মন্তব্য করেছেন অতিথিদের অন্যতম পেসার মর্নে মর্কেল। এছাড়া মর্কেল আরও বলেন, এ টেস্টে ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা খেলবে তারা। সেই সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও আতিথেয়তার প্রশংসা করেন এই প্রোটিয়া পেসার। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। জয়ের জন্য আমাদের সেরাটা খেলবো। বাংলাদেশের বোলাররা এই উপমহাদেশে বেশ ভালো খেলছে, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আমরা জানি কন্ডিশন আমাদের বিপরীত, তারপরও টেস্ট ম্যাচ জিতে সিরিজ জিততে চাই, কারণ ডেল স্টেইনের মতো ক্রিকেটার আছে আমাদের দলে। বাংলাদেশের পরিবেশ খুবই সুন্দর, আমরা এখানে বেশ উপভোগ করছি, তবে এখানকার যানজট খুব বেশি। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার হাই ভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দল চেলসি, অন্যদিকে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সা। ল্যান্ডোভারের মাঠে দুদলের এই জমজমাট লড়াই শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ভোর 6:05। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের ক্ষত শুকাতে না শুকাতেই আরেক ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় মেসি নেইমারবিহীন বার্সেলোনা। শনিবার 3-1 গোলে রেড ডেভিলদের কাছে হেরে এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না সুয়ারেজ, পিকে, ইনিয়েস্তারা। তার উপর আবার বেশ কিছুদিন পর দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন বেলজিয়ান ডিফেন্ডার থমাস ভার্মেলিন। নিজেদের সেরাটা দিয়েই তাই এই ম্যাচের জয় তুলে নিতে চাইবে লুই এনরিকের দল। অন্যদিকে শেষ 5 ম্যাচের 4টিতেই জয় পাওয়া চেলসিও আছে দারুণ ছন্দে। বার্সার বিপক্ষে পরিসংখ্যান খুব একটা ভালো না হলেও দুদলের ম্যাচের শেষ জয় এসেছিল ব্লুজদের পক্ষেই। তাই ল্যান্ডোভারের মাঠেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে হোসে মরিনহোর দল। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন। সালাউদ্দিন কাদেরের রায়ের ব্যাপারে আদালতের উপর চাপ সৃষ্টির অভিযোগ আসামি পক্ষের। নাকচ করে মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহর অর্থদণ্ড বাতিল। ভবিষ্যতের জন্য সতর্ক করলেন ট্রাইব্যুনাল। টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে 14 গ্রাম ও নাঙ্গলকোটে শতাধিক গ্রাম প্লাবিত। নোয়াখালীতে পানিবন্দী লক্ষাধিক মানুষ, দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং নয়াদিল্লির পালাম বিমানবন্দরে আব্দুল কালামের মরদেহ গ্রহণ করলেন প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদী। নিজ রাজ্য তামিলনাড়ুতে নেওয়া হবে বিকেলে। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।